হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের পেজ নাম্বার 269, অর্থাৎ এই 2024-এর ফার্স্ট সামেটিভের তোমাদের যে 10 নম্বর স্কুলটা দেওয়া আছে ভৌতবিজ্ঞানের, এই 10 নম্বর স্কুলের তোমাদের কিন্তু সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো দেবো। তো সমস্ত কোশ্চেন বলতে তোমাদের শর্ট কোশ্চেন সমস্ত, এবং যে সমস্ত গাণিতিক প্রবলেমগুলো আছে বা পরমাণুর গঠন সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো আছে তার উত্তরগুলো এই ভিডিওটিতে দেব। তো তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো একের দাগের একেরটা কি বলছে, প্রদত্ত এককগুলির মধ্যে লব্ধ এককটি হলো, তো সঠিক অ্যান্সারটা হয়ে যাবে লব্ধ এককের মধ্যে হচ্ছে নিউটন, ডিএটা। এরপর দুইটা, চাপের মাত্রিয় সংকেত কি? তো চাপ সমান কি বল বাই ক্ষেত্রফল, বল হচ্ছে ml(t⁻²) ডিভাইড বাই ক্ষেত্রফল মানে এল স্কোয়ার, তার মানে ml ইনভার্স t⁻², অ্যান্সার হয়ে যাচ্ছে সিএরটা। এরপর তিনের দাগেরটা, মাত্রাবিহীন কিন্তু এককযুক্ত একটি রাশি হলো চাপ, বেগ, ক্ষেত্রফল, ঘনকোণ, অবশ্যই হবে ঘনকোণ, কারণ একক আছে স্টেরেডিয়ান। তারপর চারের দাগেরটা, সূর্যের চারদিকে পৃথিবীর গতি হলো অবশ্যই বৃত্তীয় গতি। এরপর পাঁচেরটা, নিচের কোন লেখচিত্রটি কোনো কণার সমমন্দনে গতি প্রকাশ করে? তো সমমন্দনে অর্থাৎ বেগ বাড়ার সাথে সাথে সময় বাড়ার সাথে সাথে বেগ কমতে থাকবে, সেটা সমমন্দন বলা হয়, তার মানে অ্যান্সারটা হবে সিএরটা। এরপর ছয়ের দাগেরটা, একটি পরমাণু এক্স এর ভর সংখ্যা ও নিউটন সংখ্যা যথাক্রমে 27 আর 14, তাহলে X3+ আয়নে উপস্থিত ইলেকট্রন সংখ্যা কত হবে? তাহলে ব্যাপারটা দেখো, X3+ আয়নে উপস্থিত ইলেকট্রন সংখ্যা, বর্তমানে ইলেকট্রন সংখ্যা কত আছে, ভর সংখ্যা দেওয়া আছে এটা, নিউটন সংখ্যা যদি এটা হয় তাহলে প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যার সঙ্গে ইলেকট্রন সংখ্যা সমান হয়, তাহলে বর্তমান প্রোটন সংখ্যা সমান 27 - 14, না বুঝতে পারলে বলবে, ঠিক আছে? তাহলে বর্তমান প্রোটন সংখ্যা কত, না 27 - 14, তাহলে 27 - 14 করলে আমরা কত পাবো, না 13। এবার কি বলেছে, X3+ আয়নে, X3+ কখন হয়, পরমাণুটা ছিল X, তার ক্ষেত্রে প্রোটন সংখ্যা ছিল 13টা। এবার 3+ কখন হবে, যদি 3টা ইলেকট্রন সেখান থেকে কি হয়ে যায়, 3+ কখন হয়, বেরিয়ে যায়। 3টা ইলেকট্রন বেরিয়ে গেলে তখন কি হবে, ধনাত্মক ধর্মী হয়ে যাবে। তাহলে X3+, এখান থেকে যদি 3টা ইলেকট্রন বেরিয়ে যায় তখন হবে X3+, তাহলে ছিল 13, তাহলে তখন সেই ক্ষেত্রে কি পাবো আমরা, না 13 - 3 সমান পেয়ে যাবো 10, ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে, অ্যান্সারটা হচ্ছে 10টা, ডিএটা। আশা করি বুঝতে পেরেছ। তো চলো এরপর নেক্সট 7-এর দাগেরটা, রাদারফোর্ডের আলফা কণা বিচরণ পরীক্ষা কোন ধাতুর পাতের উপর করা হয়? তো সেটা হচ্ছে সোনা, কারণ সোনাকে খুব পাতলা করা যায়, ঠিক আছে। এরপর 8-এর দাগেরটা, একটি নিউটনবিহীন পরমাণু হলো সাধারণ হাইড্রোজেন বা পোটিয়াম, অ্যান্সার হবে সিটা। চলো এরপর গ্রুপ বি। তো গ্রুপ বি এর কি কি কোশ্চেনগুলো আছে একটু দেখে নাও। শূন্যস্থান পূরণ, 2 দাগের একেরটা কি বলছে দেখো, তড়িৎ প্রবাহ একটি ড্যাশ রাশি, অবশ্যই তড়িৎ প্রবাহ একটি স্কেলার রাশি। এরপর অথবাটা, অণু পরমাণুর ভর মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়? তো এটা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, AMU বা শর্টে ইউ এককটা ব্যবহার করা হয়, যেখানে 1 অ্যাটমিক মাস ইউনিট সমান 10⁻24 গ্রাম বা 10⁻27 কেজি হয়, ঠিক আছে। এর পরেরটা দেখো, দুয়েরটা, একটি বস্তুর ভর 3000 কেজি ও আয়তন 3 মিটার কিউব হলে বস্তুটির ঘনত্ব কত? তো দেখো সবগুলো এসআই দেওয়া আছে, তাহলে ঘনত্ব সমান ভর বাই আয়তন, অর্থাৎ 3000/3 করলে কত পাবো, 1000, ঠিক আছে, তার মানে পাবো অ্যান্সারটা 1000। এককটা হবে কেজি পার মিটার কিউব। এরপর শূন্যস্থান পূরণ, সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ, যদি বেগ সমান থাকে তাহলে ত্বরণ কত হবে? ত্বরণ সমবেগের ক্ষেত্রে 0। 13 নিউটন বলের দুটি সমকৌণিক উপাংশের 13 নিউটন বলের দুটি সমকৌণিক উপাংশের একটি 5 নিউটন হলে অপরটি কত? অর্থাৎ লব্ধি বলটা 13 নিউটন হলে তার একটা বল যদি 5 নিউটন হয় অপরটা কত? তাহলে এর থেকে এটা রুট করে স্কোয়ার করে বিয়োগ করব, মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে অপর বলটা পেয়ে যাবো যদি একবারে করে নিই আমরা, তাহলে √13² - 5² তার মানে 169 - 25 মানে 144 মানে 12, অ্যান্সারটা হবে 12 নিউটন, ঠিক আছে, অপর বলটি হবে 12 নিউটন। এরপর রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে কোন নীতি প্রযোজ্য হয়? তো রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রযোজ্য হয়। তো এই অ্যান্সারটাকে আমি এখানে লিখছি, ঠিক আছে, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রযোজ্য হয়, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র।
এটা হচ্ছে রকেট উৎক্ষেপণের জন্য প্রযোজ্য হয়। এরপর অথবাটা নিউটনের গতিসূত্র 3টি কোন ধরনের নির্দেশতন্ত্রে প্রযোজ্য নয়? কোন ধরনের নির্দেশতন্ত্রে বলেছে প্রযোজ্য নয়, প্রযোজ্য হয়। তো প্রযোজ্য হয় বললে জড়তীয় নির্দেশতন্ত্র, আর প্রযোজ্য নয় বললে অজড়তীয় নির্দেশতন্ত্র। তাহলে প্রযোজ্য হয় জড়তীয় নির্দেশতন্ত্রে, এই অ্যান্সারটা হবে জড়তীয় নির্দেশতন্ত্রে। জড়তীয় নির্দেশতন্ত্রে। এরপর সত্য মিথ্যা পরমাণুর মধ্যে প্রোটন ও নিউট্রন কণার সংখ্যা সমান হয়। প্রোটনের সঙ্গে ইলেকট্রন সংখ্যা সমান হয়, কিন্তু নিউট্রন নয়। নিউট্রন কোনো কোনো পরমাণুর হতে পারে, যারা প্রথমের দিকে অবস্থিত তার কয়েকটা মৌল আছে, বেশিরভাগ ক্ষেত্রে হয় না। তাহলে প্রোটন ও নিউট্রন কণার সংখ্যা সমান হয়, এটা মিথ্যাই বলবো। এরপর একটা পরমাণুর সবচেয়ে ভারী কণা পরমাণুর কোথায় অবস্থান করে? তো পরমাণুর সবচেয়ে ভারী কণা মানে কি? নিউট্রন। নিউট্রন পরমাণুর নিউক্লিয়াসে থাকে, অর্থাৎ কোথায় অবস্থান করে? নিউক্লিয়াস বা কেন্দ্রকে। নিউক্লিয়াসও লিখতে পারো বা কেন্দ্রকেও লিখতে পারো, নিউক্লিয়াস। এরপর দেওয়া আছে অথবাটা এ বি সি 3টা মৌল দিয়েছে। এর ক্ষেত্রে ভর সংখ্যা 40 20, পরমাণু ক্রমাঙ্ক 20, বি এর 40 19, সি এর 39 19। নিউক্লিয়াইডগুলির মধ্যে আইসোটোন দুটিকে শনাক্ত করো। তো আইসোটোন দুটোই বিয়োগ করবো, তাহলে 40 20 বিয়োগ করলে 20, 40 19 হলে হচ্ছে না, আচ্ছা মানে 21 হয়ে যাচ্ছে, মানে এখানে 39 19 এটা করলে হচ্ছে 20। তার মানে অ্যান্সারটা হয়ে যাবে এ আর সি, এই দুটো হচ্ছে একে অপরের আইসোটোন, কারণ দুটোর বিয়োগফল কত না 20। এরপর গ্রুপ সি। গ্রুপ সির মধ্যে কোনো অঙ্ক আছে নাকি দেখে নাও। গ্রুপ সি দেখো 3 দাগের 2 কি বলছে? 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 50 গ্রাম জলে একটি পাত্র পুরোপুরি ভর্তি হয়। এই পাত্রে 40 গ্রাম কেরোসিন ধরলে কেরোসিনের ঘনত্ব কত হবে? তাহলে দেখো কেরোসিনটা যেহেতু ওই পাত্রে রাখা হচ্ছে, তাহলে এর আয়তনটাই ওর আয়তন, দুটো আয়তন সমান। অর্থাৎ এই ডেটা থেকে আমি জলের ঘনত্ব জানি 1 গ্রাম পার সিসি, তো সেখান থেকে আমি জলের আয়তন পেয়ে যাব, মানে তার মানে পাত্রটার আয়তন। তো ওই পাত্রটার আয়তনই কি হবে? কেরোসিনের আয়তন, কারণ ওই পাত্রে এত গ্রাম কেরোসিন ধরলে, ওই পাত্রে এত গ্রাম যদি কেরোসিন ধরে, মানে কেরোসিনটা মুখ ভর্তি ধরে যাচ্ছে, তাহলে কেরোসিনের ঘনত্ব জানতে চেয়েছে। তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে দেখো এইভাবে আমরা করবো যে লিখব প্রথমে প্রদত্ত M1 সমান 50 গ্রাম, D1 সমান 1 গ্রাম পার সেমি কিউ, ভি সমান জিজ্ঞাসা চিহ্ন দিয়ে লিখবো। আমরা জানি M1 সমান D1 ভি, তাহলে এখান থেকে এম সমান ডিভি আর কি, সেই সূত্র থেকেই বলছি M1 সমান D1 ভি বা ভি সমান M1 বাই D1, মানটা বসিয়ে দাও 50/1, কারণ জলের ঘনত্ব 1 গ্রাম পার সিসি, তাহলে পেয়ে যাচ্ছি আমরা 50 সিসি। ঠিক আছে, তাহলে ভিটা পেয়ে যাচ্ছি কত? 50 সিসি বা 50 সেমি কিউব। এই আয়তনটাই কিন্তু কেরোসিনের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে লিখবো আবার M2 সমান 40 গ্রাম, কারণ কেরোসিনের এটা ভর বলে দিয়েছে। D2 সমান জানতে চেয়েছে কেরোসিনের ঘনত্ব, আর ভি সমান 50, ওই আয়তনটাই আর তো এর আয়তন একই, তাই না? তাহলে লিখবো একইভাবে M2 সমান D2V বা D2 সমান M2 বাই ভি, মানে 40/50 মানে 0.8 গ্রাম পার সেমি কিউব। এটাই অ্যান্সার। তাহলে লিখবো অতএব নির্ণয় কেরোসিনের ঘনত্ব 0.8 গ্রাম পার সেমি কিউব হবে। এটাই হচ্ছে নির্ণয় অ্যান্সার। তো চলো এর পরেরটা কি আছে দেখে নেওয়া যাক। দেখো 3 দাগে 4 কি বলছে দেখো। 4 অথবাটা একটি বস্তু 70 সেন্টিমিটার পার সেকেন্ড প্রাথমিক বেগ নিয়ে যাত্রা শুরু করার 10 সেকেন্ড পর বস্তুটির বেগ 0.5 মিটার পার সেকেন্ড হলে ওই বস্তুটির ত্বরণ কত হবে? তো দেখো 0.5 এটা ছিল মিটার আর এটা ছিল সেন্টিমিটার। তো সেন্টিমিটার 70 আছে এখানে, আর এটা আছে 0.5 মিটার। যদি এটাকে চেঞ্জ করো তাহলে কত হবে না 50 সেন্টিমিটার, মানে বেগ কমে যাচ্ছে। তাহলে লিখে নেবো আগে ডেটাগুলো। প্রদত্ত ইউ সমান 70 সেন্টিমিটার পার সেকেন্ড, টি সমান 10 সেকেন্ড, ভি সমান 0.5 মিটার পার সেকেন্ড। তো 0.5 মিটার থেকে সেন্টিমিটার করলে 100 গুণ করবো, তাহলে 100 গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি কত না 50 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, তার মানে বস্তুটা অবশ্যই মন্দন নিয়ে চলবে। এ সমান জিজ্ঞাসা চিহ্ন দিয়ে লিখবো। আমরা জানি এ সমান ভি মাইনাস ইউ বাই টি, বা মানটা বসিয়ে দেবো। ভি এর মান কত আছে না, ভি এর মান আছে 50 ডিভাইডেড বাই ইউ, মানে মাইনাস ইউ এর মান 70 ডিভাইডেড বাই টি, টি এর মান 10 করলে পাচ্ছি -2। ঋণাত্মক চিহ্ন বোঝায় বস্তুটি মন্দন নিয়ে চলে, এটা ব্র্যাকেটে কোটেশন দিয়ে দেবো, তাহলে পাচ্ছি -2। লিখবো অতএব বস্তুটির ঋণাত্মক ত্বরণ বা মন্দন হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইভাবেই কিন্তু অ্যান্সারটা লিখতে হবে। এখানে কিন্তু ত্বরণ নিয়ে চলবে না, মন্দন নিয়েই চলবে। ঠিক আছে, তো এটাই হলো এর অ্যান্সার। তো এরপর 3 দাগের 8 অথবাটা কি বলছে দেখো। একটি মৌলের পরমাণুতে কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি ও এম কক্ষে 7টি ইলেকট্রন আছে। মৌলটির যোজ্যতা কত? মৌলটির ভর সংখ্যা 38 হলে নিউটন সংখ্যা কত হবে? ঠিক আছে, তো এর অ্যান্সারটা দেখে নাও তোমরা। তাহলে এভাবে লিখবে যে মৌলটির ইলেকট্রন সংখ্যা সমান পরমাণু ক্রমাঙ্ক সমান কত না 2 + 8 + 7, কারণ কে এল এম 3টা কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা, তার মানে 17। এরপর লিখবো মৌলটির যোজ্যতা হলো 1,
কারণ কি হচ্ছে দেখো, যে কোনো মৌল নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো হতে চাইবে। তাহলে 17 পর কিন্তু দেখো 18 নম্বরে আমরা নিষ্ক্রিয় মৌল আছে আমরা জানি। তাহলে 18 নম্বর নিষ্ক্রিয় মৌল তাহলে কত, এক ঘর যেতে হচ্ছে, মানে একটা ইলেকট্রন প্রয়োজন, সেজন্য যোজ্যতা হচ্ছে 1। বা লাস্ট কক্ষপথে 7টা আছে, সে পূরণ করতে চাইবে 8টা ইলেকট্রন, 8টা আর একটা ইলেকট্রন হলে তবে 7 থেকে 8 হবে, সেজন্য 1। কারণ লেখার দরকার নেই, যেহেতু শুধু অ্যান্সার জানতে চেয়েছে, কারণটা না লিখলেও চলবে এই ধরনের কোশ্চেনে, ঠিক আছে। এরপর বলেছে মৌলটির ভর সংখ্যা 38 হলে নিউটন সংখ্যা কত হবে। তাহলে নিউটন সংখ্যা হবে 38 - 17, কারণ এটা ছিল প্রোটন সংখ্যা। তাহলে 38 - 17 মানে 21, এটা হবে নিউটন সংখ্যা। ঠিক আছে, আশা করি অ্যান্সারটা বুঝতে পেরেছো। এভাবে লিখে নেবে পরপর। তো চলো এর পরের কোশ্চেন। এরপর গ্রুপ ডি 4 দাগের অথবাটা দেখো, একের অথবাটা, একটি মাপনী চঙ্গে 60 সিসি জল আছে, এক খণ্ড কর্ক এবং নিমজ্জক একত্রে সম্পূর্ণ জলে ডোবালে পাঠ হয় 80 সিসি এবং শুধু নিমজ্জক ডোবালে পাঠ হয় 66 সিসি। যদি কর্কের ভর 7 গ্রাম হয় তবে জলের ঘনত্ব কত হবে। তো এটা জলের ঘনত্ব না, এখানে হবে কর্কের ঘনত্ব কত হবে। জলের ঘনত্ব 1 গ্রাম পার সিসি, তো এটা কনস্ট্যান্ট একটা ভ্যালু, এটা নির্ণয় করতে দিবে না। এটা হচ্ছে কর্কের ঘনত্ব কত হবে, এটা বের করতে হবে। ঠিক আছে, তো চলো অ্যান্সারটা দেখে নাও। তাহলে কি প্রদত্ত যে ডেটাগুলো দেওয়া আছে, জলের আয়তন অর্থাৎ জল প্রাথমিক অবস্থায় যেটা ছিল 60 সিসি ছিল, এবার যখন জলের মধ্যে কর্ক ডোবাচ্ছি প্লাস নিমজ্জক ডোবাচ্ছি তখন আয়তন হচ্ছে 80 সিসি। ঠিক আছে, তাহলে আর যখন জলের মধ্যে শুধু নিমজ্জক ডোবাচ্ছি তখন আয়তন হচ্ছে 66 সিসি। তাহলে কর্কের আয়তন কত, ভিসি সমান কত, এটা মাইনাস এটা করলে পেয়ে যাবো। তার মানে দেখো সেটা করা আছে, প্রথম যে 80 সিসি, 80 থেকে 66 বিয়োগ করে দেবো, তাহলে পেয়ে যাচ্ছি আমরা 14 সিসি। অর্থাৎ এই দুটো ভ্যালু, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা বিয়োগ করা হয়েছে, তাহলে পাচ্ছি আমরা 14 সিসি। ঠিক আছে, লিখবো আবার এমসি সমান অর্থাৎ কর্কের ভর সমান কত, 7 গ্রাম দেওয়া আছে কোশ্চেনে। তাহলে কর্কের ঘনত্ব কত হবে, ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে কর্কের ভর 7 ডিভাইডেড বাই কর্কের আয়তন পেয়ে গেছি আমরা 14, 7/14 করলে পাচ্ছি হাফ, হাফ মানে 0.5 গ্রাম পার সিসি। ঠিক আছে, তো এটা অ্যান্সার। তাহলে লিখবো অতএব নির্ণয় কর্কের ঘনত্ব 0.5 গ্রাম পার সিসি। ওকে, চলো এরপর তোমাদের এর পরের পেজে 4 দাগের 3 কি বলছে দেখো, ক্লোরিনের দুটি আইসোটোপ, একটা হচ্ছে Cl3517 আর একটা হচ্ছে 3717 হওয়া সত্ত্বেও ক্লোরিনের পারমাণবিক ভর 35.5 হয় কেন। ঠিক আছে, তো একটা ভর তো 35, একটা 37, তাহলে 35.5 কেন হচ্ছে। তো তাহলে অ্যান্সারটা দেখো, এটা হচ্ছে একটা প্রান্তিকের সহায়িকা। তো ক্লোরিনের দুটি প্রাকৃতিক আইসোটোপ 3517 Cl আর একটা 3717, প্রকৃতিতে এই ক্লোরিনের 3517টা পাওয়া যায় 75.4% এবং 3717টা পাওয়া যায় 24.6% পরিমাণে। ক্লোরিনের পারমাণবিক ভর হলো এই দুটি আইসোটোপের ভর সংখ্যার গড়। অতএব ক্লোরিনের পারমাণবিক ভর সমান তাহলে কত, 3517টা, তাহলে 35 গুণিত 75.4 প্লাস 37 গুণিত 24.6 ডিভাইডেড বাই পার্সেন্টে আছে মানে 100। তাহলে এটা করলে পেয়ে যাবে তোমরা, না যখন ক্যালকুলেট করবে 3549.2, 100 দিয়ে ভাগ করলে প্রায় পাচ্ছি আমরা 35.49। তো 49কে আমরা প্রায় 5 লিখতে পারি, সেই জন্যই 35.5 ধরা হয়, অর্থাৎ একটা ভগ্নাংশ মান ধরা হয়। ঠিক আছে, এটাই হচ্ছে ওর অ্যান্সার। তো চলো ওর অথবাটা কি আছে, অথবাটা একটু দেখে নাও। বলছে এক্স 234 পরমাণুর সঙ্গে দুটি প্রোটন যোগ করলে যদি ওয়াই পরমাণু সৃষ্টি হয় তবে ওয়াই পরমাণুটি কি প্রকারে লিখবে, ওই ওয়াই পরমাণুর নিউট্রন সংখ্যা ও ভর সংখ্যা কত লেখো। তাহলে অ্যান্সারটা দেখে নাও। তাহলে লিখবো এক্স 234 পরমাণুটির প্রোটন সংখ্যা হচ্ছে 92, ভর সংখ্যা 234। এখন আরো দুটি প্রোটন যোগ করলে ওয়াই পরমাণু সৃষ্টি হয়, সেক্ষেত্রে ওয়াই পরমাণুর প্রোটন সংখ্যা সমান, তাহলে কি হবে, প্রোটন সংখ্যা ছিল 92, দুটো যোগ করছি মানে 92 + 2 94, তার মানে ভর সংখ্যা তো প্রোটন সংখ্যা নিয়েই হয়, প্রোটন আর নিউটন মিলে, তাহলে ভর সংখ্যাও 2 একক বেড়ে যাবে। তাহলে 234 + 2 করলে 238। তাহলে লিখবো অতএব ওয়াই পরমাণুটিকে লেখা হবে ওয়াই 238 94। ঠিক আছে, এবার লিখবো ওয়াই পরমাণুর নিউটন সংখ্যা জানতে চেয়েছে, নিউটন সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, তাহলে 238 - 94 করলে পেয়ে যাবে 144 এবং ওয়াই পরমাণুর ভর সংখ্যা হচ্ছে 238। তাহলে কমপ্লিট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তো আরেকবার দেখিয়ে দিচ্ছি, এভাবে এটা করে নিও। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মধ্যে ভিডিওগুলিকে অবশ্যই শেয়ার করো। এর পরের ভিডিওতে তোমাদের এই 11 নম্বর স্কুলটা করানো হবে। ওকে, সকলে ভালো থেকো, বাই।